আচ্ছা, আমরা এখন স্টার্ট করব। আর লুক এট আইএফআরএস মানে হচ্ছে কি, আমরা আইএফআরএস জিনিসটা কি একটু শুনি। যখন অ্যাকাউন্টিংটা স্টার্ট হয় বা মানুষ অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা শুরু করে, তখন ধীরে ধীরে দেখা যায় যে সবাই অ্যাকাউন্টিং প্র্যাকটিস করছে, সবাই বলতে সবগুলো দেশই প্র্যাকটিস করছে, কিন্তু প্রত্যেকটা দেশ যে যার মতন করে প্র্যাকটিস করছে। সাপোজ ইউএসএ করছে একটা স্টাইলে, ইউকে করছে অন্য স্টাইলে, বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো হয়তো বা এক একটা কান্ট্রি এক এক রকম ভাবে করছে, অস্ট্রেলিয়ান কান্ট্রি গুলো এক একটা এক এক ভাবে করছে, মানে তাদের মধ্যে একটা ভ্যারিয়েশন চলে আসছে, তারা সবাই সিমিলার ওয়েতে কেউ প্র্যাকটিস করছিল না। এটার জন্য কিছু প্রবলেম অ্যারাইজ হয়। কি কি প্রবলেম? প্রথমে যেটা হয় সেটা হচ্ছে তারা কেউ কম্পেয়ার করতে পারে না। সে ফর এক্সাম্পল, ইউএস এর একটা অ্যানুয়াল রিপোর্ট বা ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সেটার সাথে ইউকের ফাইন্যান্সিয়াল রিপোর্ট কম্পারিজন করতে পারছিল না। তারপর দেখা যাচ্ছে কেউ যদি ইনভেস্ট করতে চায় কোনো একটা দেশের কোনটা কোম্পানিতে, তখন তাদের মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ থাকতো। সাপোজ ইউকের একটা কোম্পানিতে এশিয়ান কান্ট্রির কোনো একজন ইনভেস্ট করতে চাচ্ছে, তখন যেটা হতো যে এশিয়ান কান্ট্রির হয়তো বা, তখন তো এশিয়া এত ডেভেলপ ছিল না, আহ, আমি কথার কথা বলছি, এশিয়ান কান্ট্রির কেউ হয়তো বা ইউকের বা ইউএসএ সে অ্যানুয়াল রিপোর্টটা দেখে বুঝতে পারছিল না, মানে আন্ডারস্ট্যান্ডেবিলিটিতে একটা গ্যাপ তৈরি হয়েছে। যে যার মতন করছে, একজন আরেকজন রিপোর্ট বুঝতে পারছে না। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো ছিল, মাল্টি ন্যাশনাল মানে হচ্ছে কোম্পানিগুলো অনেকগুলা দেশে বিজনেস অপারেট করে। সে ফর এক্সাম্পল ইউনিলিভার বাংলাদেশ, তারপর ইউকে, ইউএসএ, থাইল্যান্ড, মালয়েশিয়া, বিভিন্ন দেশে তারা হচ্ছে বিজনেস অপারেট করে। এখন এক একটা দেশ যখন এক এক রকম ভাবে রেকর্ড করা শুরু করে, তখন দেখা যায় যে তারা যখন নিজেদের অর্গানাইজেশনের মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছে, তখনই তাদের হচ্ছে একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তারা সেই কম্পারিজনটা করতে পারছে না। তো এই প্রবলেম গুলোকে রিডিউস করার জন্য তারা হচ্ছে মনে করে যে একটা স্ট্যান্ডার্ড হবে, সে স্ট্যান্ডার্ড অনুযায়ী সবাই অ্যাকাউন্টিং প্র্যাকটিস করবে, অ্যাকাউন্টিং রেকর্ড করবে। কিন্তু ইউএসএ বললো যে না, আমরা গ্যাপ ফলো করব, আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করব। তখন সারা দুনিয়া একসাথে হয়ে গিয়ে বললো যে না, আমরা সবাই একটা ফলো করলো, সবাই একসাথে হয়ে গিয়ে, কিন্তু ইউএসএ শুধু অন্য একটা জিনিস ফলো করলো বা ডিফারেন্ট একটা স্ট্যান্ডার্ড ফলো করলো। তো ইউএসএ যে স্ট্যান্ডার্ডটা ফলো করছে তার নাম হচ্ছে গ্যাপ। আর অন্যান্য যারা ইন্টারন্যাশনাল আদার্স কান্ট্রিজ যারা আছে, তারা যেটা ফলো করছে সেটাকে বলছে আইএফআরএস। ঠিক আছে, এখন আমরা দেখবো যে কিছু সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস বিটুইন আইএফআরএস এন্ড গ্যাপ। তাদের মধ্যে খুব সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নেই আইএফআরএস এবং গ্যাপের মধ্যে। তারা দুজনই হচ্ছে মোর অর লেস হয়তো বা 10% ডিফারেন্স থাকতে পারে, সবই সেম। তারা হয়তো বা ছোট ছোট জায়গায় কিছু ডিফারেন্স আছে। এবং সবচেয়ে বড় কথা, তারা দুজনই মানে গ্যাপ এবং আইএফআরএস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে জাস্ট বিকজ এই পারপাসে যে যারা ইউজার আছে তারা যেন ইনফরমেশন গুলো অ্যাভেল করতে পারে ইন অ্যাকর্ডিং টু দেয়ার ডিমান্ড। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে আরেকটা সিমিলারিটিস আছে তাদের মধ্যে, সেটা হচ্ছে যে গ্যাপ এবং আইএফআরএস দুজনই মনে করে যে বিজনেস অর্গানাইজেশন ডিফারেন্ট টাইপের হতে পারে। কি কি? একটা হচ্ছে পার্টনারশিপ, প্রপার্টরশিপ, সোল প্রপার্টরশিপ মানে হচ্ছে এক মালিকানা, একজন মাত্র মালিক থাকবে। পার্টনারশিপ মানে হচ্ছে কোন একটা বিজনেসের মালিক 2 থেকে 7 জন, মিনিমাম 2 জন থাকবে এবং ম্যাক্সিমাম 7 জন থাকবে। এবং কর্পোরেশন যেখানে নাম্বার অফ এমপ্লয়ি বা সরি নাম্বার অফ শেয়ার হোল্ডার হচ্ছে 7 জনের বেশি, সেটাকে আমরা কর্পোরেশন বলি। ঠিক আছে, দেন ডিফারেন্স আছে কিছু আইএফআরএস এন্ড আইএস গ্যাপের মধ্যে। আইএফআরএস এর
যিনি যে একটা স্ট্যান্ডার্ড সেটিং বডি আছে, আইএফআরএস যে সেটিং বডিটা প্রোভাইড করে আইএফআরএস স্ট্যান্ডার্ড গুলো, তাকে বলা হয় হচ্ছে অ্যাকাউন্টিং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এবং গ্যাপের যে প্রিন্সিপাল বা যে স্ট্যান্ডার্ড সেগুলো যারা প্রোভাইড করে তাদেরকে বলা হয় এফএসবি বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু ডিফারেন্স আছে আইএফআরএস এন্ড আইএস এর মধ্যে। প্রথমে যে ডিফারেন্স বা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আইএফআরএস প্রিন্সিপাল বেসড এবং গ্যাপ হচ্ছে রুল বেসড। গ্যাপ অনেক ডিটেইলে এক্সপ্লেন করতে হয়। দেন গ্যাপ মনে করছে সার্ভাস-অক্সলি অ্যাক্ট, যে একটা অ্যাক্ট আছে সার্ভাস-অক্সলি অ্যাক্ট, একটা অ্যাক্ট যেখানে বেশ কিছু লজ এন্ড রেগুলেশন থাকে। তো গ্যাপ মনে করছে যে সার্ভাস-অক্সলি অ্যাক্টটা আছে, এই সার্ভাস-অক্সলি অ্যাক্ট শুধুমাত্র কাদের জন্য, লার্জ পাবলিক কোম্পানিজ যারা আছে তারা এটাকে ফলো করবে, অন্যান্য ছোট ছোট কোম্পানির জন্য এটা হচ্ছে বার্ডেন হয়ে যায়। এবং লাস্টলি যেটা মনে করাও হচ্ছে যে আইএএসবি এবং এফএএসবি একসাথে কাজ করছে একটা স্ট্যান্ডার্ড বা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডেভেলপ করার জন্য, যেটা এই যে ডিফারেন্স গুলো গ্যাপ এবং আইএফআরএস এর যে ডিফারেন্স গুলো এগুলোকে একটা সময় গিয়ে রিডিউস করবে বা এলিমিনেট করে দিবে, এটাই চিন্তা করছে। ঠিক আছে, এ পর্যন্ত বুঝেছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে আপনারা পড়েছিলেন যে গ্যাপ বলেছে যে 5টা রিপোর্ট থাকতে হবে। ঠিক আছে, তো সে 5টা রিপোর্টের মধ্যে এখানে 4টা বেসিক রিপোর্ট, 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, আরেকটা হচ্ছে নোটস। নোটস আসলে এক্সপ্লেনেশন যেটাকে বলা হয় সেটা হচ্ছে নোটস। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বেসিক্যালি 4টা। প্রথম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। আপনাকে বলা হয় যে হোয়াট আর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টিং, দেন আপনাকে 4টা লিখতে হবে। কিন্তু হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তখন আপনাকে নোটস অ্যাড করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে কম্পোনেন্ট, অন্য একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি। এখানে দেখেন দ্য কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার আইএস 1। আমরা এই যে আইএফআরএস পড়ছিলাম, আইএফআরএস কিছু স্ট্যান্ডার্ড প্রোভাইড করে যেগুলোকে আইএস বলা হয়। ঠিক আছে, সো আইএস 1 এ কিছু কম্পোনেন্ট, 5টা কম্পোনেন্ট আছে যার কম্বিনেশনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড হয়। স্টেটমেন্ট গুলো কি কি একজন পড়ে? Statement of financial position, statement of profit or loss and other comprehensive income, state of changes in equity, statement of cash flows and notes. হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার যখন আপনাদেরকে জিজ্ঞাসা করবো হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইউ হ্যাভ টু মেনশন অল দিস। ঠিক আছে, এবং যখন আপনাকে বলবো যে হোয়াট আর দ্য স্টেটমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দেন ইউ হ্যাভ টু মেনশন 4, দিস 4। ওকে, নোটস ছাড়া। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে ইউজুয়ালি জিজ্ঞাসা করা হবে এইটা, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার আইএস 1। ঠিক আছে, আচ্ছা, আপনারা বললেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্রথমে আপনারা দেখেন ইনকাম স্টেটমেন্ট, দেখতে পাচ্ছেন? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। ওকে, এবার দেখেন ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের আমি প্রথম ইনকাম স্টেটমেন্টের একটা স্ট্রাকচারটা দেখেন। প্রথমে একটা অর্গানাইজেশন নাম দেওয়া আছে যেটা সফট বাই,
অর্গানাইজেশন নাম, দেন কি করছেন, ইনকাম স্টেটমেন্ট করছেন, কখনকার ইনকাম স্টেটমেন্ট, ফর দ্য মান্থ এন্ডেড সেপ্টেম্বর 30, 2017। আপনার পিরিয়ডিক অ্যাজাম্পশনের যে টাইম পিরিয়ডের যে অ্যাজাম্পশনটা ছিল সেখানে আপনারা পড়েছিলেন যে একটা স্পেসিফিক টাইম থাকতে হবে, আর্টিফিশিয়াল একটা টাইম সিলেক্ট করতে হবে। এখানে স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে 1 মাস, মানে টাইম পিরিয়ডটা কি সেপ্টেম্বর 1 থেকে সেপ্টেম্বর 30, এই টাইম পিরিয়ডের জন্য স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে। ঠিক আছে, দেখেন স্টেটমেন্টের প্রথমে দেয়া আছে রেভিনিউস, রেভিনিউ মানে সেল করে যে টাকাটা আপনি পেয়েছেন সেটা, দেন রেভিনিউজ কোথা থেকে এসছে, সার্ভিস রেভিনিউ দিয়ে। ঠিক আছে, রেভিনিউ আপনার হতে পারে প্রোডাক্ট সেল করে, সার্ভিস দিয়ে, যে কোনো ভাবে। ঠিক আছে, সফটওয়্যার রেভিনিউ আবার আর্নিং সোর্স কি, সার্ভিস প্রোভাইড করে, দ্যাটস ওয়াই দ্য সার্ভিস রেভিনিউ এসছে। এরপর এক্সপেন্স আছে, বিভিন্ন রকমের এক্সপেন্স, salaries and wages expense, rent expense, advertising expense, utilities expense, total expense, সব এক্সপেন্স বাদ দিয়ে নেট ইনকাম পাওয়া গেল। ঠিক আছে, টোটাল এক্সপেন্স এসছে 1950, দেন রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে নেট ইনকাম পাওয়া গেল। এটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট, রেভিনিউ, রেভিনিউ থেকে সব এক্সপেন্স বাদ যাবে। এরপরে হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। আপনার যে নেট ইনকামটা হলো, এই নেট ইনকামটা আপনার ট্রান্সফার হবে কোথায়, ওনার্স ইকুইটিতে। দেখেন ওনার্স ক্যাপিটাল সেপ্টেম্বর 1, ফার্স্ট সেপ্টেম্বরে ওনার্স ক্যাপিটাল ছিল কত, কোনো ক্যাপিটাল ছিল না, দেখেন জিরো দেখাচ্ছে। জি ম্যাম, 0।